আচ্ছা, আমরা যেটা বলতেছিলাম যে ব্লগ। সো অনেক সময় আপনার ফাইবার বা আপওয়ার্কে কি থাকবে, বেশ কিছু প্রজেক্ট থাকবে যেগুলোতে আপনার কাজটাই থাকবে কি একটা ব্লগ ওয়েবসাইট তৈরি করা। তো ব্লগ ওয়েবসাইট তৈরি করতে গেলে ব্লগ ওয়েবসাইট গুলো দেখছেন না আপনারা? ব্লগ ওয়েবসাইটের লেআউট গুলো, স্ট্রাকচার গুলো কেমন হয় বলতে পারবেন? বলা যায়? না ভাইয়া, জানা নেই। আচ্ছা, জানা নেই। আচ্ছা, যেটা হয় যে একটা হচ্ছে কি বিজনেস ওয়েবসাইটগুলোর সাথে একটা করে ব্লগ থাকে, সেই ব্লগগুলো পারপাস থাকে কি যে ইন্ডাস্ট্রি, মানে যেই বিজনেসটার ওই বিজনেসটার ইন্ডাস্ট্রি রিলেটেড যে নিউজগুলো সেগুলো আসে ওই আপনার ব্লগ সেকশনে কভার করা হয়। এবং সেটা অবজেক্টিভ থাকে কি যাতে করে ওই নিউজগুলোকে কভার করা, অ্যাট দ্য সেম টাইম গুগলের র্যাঙ্কিং এর ক্ষেত্রে যাতে সেই ওয়েবসাইটটা এগিয়ে থাকে সেইগুলোকে মাথা রেখে আসলে মেইনলি ব্লগগুলো মেনটেন হয়ে থাকে। ওকে। আচ্ছা, এটা হলো একটা বিষয়। আর একটা হচ্ছে যদি পার্সোনাল ব্লগিং ওয়েবসাইট হয়, যে আপনার আপনি একজন রাইটার বা একজন অথর, সে কি চাচ্ছে যে রেগুলার লেখালেখি করবে এবং তার আর্টিকেল পাবলিশ করবে, সেক্ষেত্রে সে কি করতে পারে, একটা ব্লগিং ওয়েবসাইট চাচ্ছে সে। তো ব্লগিং ওয়েবসাইটের ক্ষেত্রে কাজ কি করবে, ব্লগ মানে ওই পুরো ওয়েবসাইটেরই কাজ হবে কি তার যতগুলো আর্টিকেল আছে সেগুলোকে পাবলিশ করা, এবং অ্যাট দ্য সেম টাইম নতুন নতুন যখনই কোনো আপডেট আসবে, যখন কোনো আর্টিকেল সে লিখবে, সে সেটা কি করবে, ব্লগে পোস্ট করবে। এবং সেই ব্লগ পোস্ট আবার কি করতে পারবে, সে সোশ্যাল মিডিয়াগুলোতে সে শেয়ার করে দিতে পারবে, যাতে করে কি হয়, তার ব্লগে ট্রাফিক বা ভিজিটর বেড়ে যায়। বুঝতে পারছি? এরকম সাইট দেখেন নাই কখনো, শুধুমাত্র ব্লগ বা ব্লগ পোস্টের উপর তৈরি করে বানানো? মনে পড়তেছে না, তাই না? আচ্ছা, আমি আপনাদেরকে একটা একটা দুটো এক্সাম্পল দেখাই। বাইরের এক্সাম্পল না, আমি হচ্ছে রিয়েল লাইফ এক্সাম্পল দেখাই, যেরকম সাইট আমি তৈরি করেছি প্রিভিয়াসলি। এই ধরনের কিছু একটা এক্সাম্পল দেখাই আপনাদের। লাইফ ফ্রিল্যান্স প্রজেক্ট, এখানে ডান। পেয়ে গেছি। আচ্ছা, এই লিস্টটা যে দেখেন আপনারা, এটা বুঝতে পারেন এই লিস্টটা কি? কি কোনো আনসার নেই? আচ্ছা, ঠিক আছে, ওটা নিয়ে অন্য একদিন কথা বলবো। আচ্ছা, এই সাইডটা দেখতে পাচ্ছেন, এই সাইডটা, জি ভাইয়া। এই যে এগুলা কি এক একটা, আমি যদি একটা ক্লিক করি তাহলে কি ফুল আর্টিকেল আসছে, তাই না? জি ভাইয়া। আর যদি হোম পেজে যাই তাহলে কি হচ্ছে, তাহলে প্রতিটা আর্টিকেল আসতেছে। এই যে এটা একটা আর্টিকেল, এটা একটা আর্টিকেল, এটা একটা আর্টিকেল। তো ব্লগ সাইটগুলো মিলিয়ে এরকম হয়ে থাকে, তাই তো? জি ভাইয়া। আচ্ছা, এই সাইটটার একটা বিশেষত্ব আছে, আপনার দেখে মনে হচ্ছে যে, ভাই এটা তো পানির মতো সহজ, এটা তো চোখ বন্ধ করে ফেলতে পারবো। হ্যাঁ, এটা অবশ্যই করতে পারবেন। তো এখানে একটা বিষয় আছে যে এখানে তেমন কিছু নেই, একটা হোম পেজ আর যদি আর্কাইভ পেয়ে যান তাহলে কি দেওয়া আছে এখানে আর্কাইভ, এখানে দেখেন টপ পোস্ট যেগুলো সেগুলো, তারপর 2020 সালে যে পোস্টগুলো, 2019 সালে আর্কাইভ। আর্কাইভ বুঝি তো আমরা, আর্কাইভ বুঝি না? বিটিভি আর্কাইভ থেকে ছোটবেলা দেখতাম আমরা। আর্কাইভ মানে কি, যেখানে সব ইনফরমেশন জমা থাকে, স্টোর সংরক্ষণ থাকে, করা থাকে। সংরক্ষণ করা থাকে। ইয়েস। ওকে। তো এই ওয়েবসাইটের বিশেষত্ব হচ্ছে, এই ওয়েবসাইটটা আপনার, আপনি ফোনে বা আপনার ব্রাউজারে, যদি আপনার কি থাকে, ডার্ক মোড অন করা থাকে, তাহলে কি হবে, এটা এটা হোয়াইট হয়ে যাবে। আর যদি আপনার কি লাইট মোড অন করা থাকে তাহলে এটা কি হবে, মানে ভাইস ডাক। ভার্সা, ডার্ক হয়ে যাবে। তো আপনার ফোনে ফোনে এটা চেক করে খুব ভালোভাবে এটা বুঝতে পারবেন। বুঝতে পারছি? এই ওয়েবসাইটটা, এই লিঙ্কটা আমি আপনাদের দিয়ে দিচ্ছি। ওকে। এটা আমি আজ থেকে বছরখানেক আগে তৈরি করছি, এবং এই ফিচারটা এর আগে আমি কখনো কাজ করিনি। প্রজেক্টের শেষ প্রান্তে গিয়ে ক্লায়েন্ট বলতেছে যে, হাফিজ, তুমি এরকম শুনছো যে আমি যখন ডার্ক মোড ওয়েবসাইটে যাব তখন ওয়েবসাইটের কালারটা এভাবে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে এবং কন্টেন্টের কালারটা এভাবে চেঞ্জ হয়ে যাবে। তো আমি তখন বলছি, না, আমি এটা তো শুনি নাই। তো লেট মি চেক ইফ আই ক্যান ডু দিস। তারপরে আমি গুগলে একটু রিসার্চ করলাম, দেখলাম যে এটা হচ্ছে মিডিয়া কোডই, মানে কাস্টম সিএসএস দিয়ে এটা করে ফেলা যায়। আর কিছু কোড, সিএসএস কোড লিখতে হয় কাস্টম, তো ওটা দিয়ে কাজটা করে ফেলছি। তো ক্লায়েন্ট ওয়াজ সুপার হ্যাপি, এবং ক্লায়েন্টের ফিডব্যাকটা অনেক জোশ ছিল, যেন অনেক 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 হ্যাপি ছিল, ক্লায়েন্টের ফিডব্যাক অনেক ভালো ছিল।
ওকে, তো আমি হচ্ছে আপনাদের আমরা তাহলে কি এই ব্লগের প্রেজেন্টেশনটাই ছিল এরকম ধরনের, ঠিক আছে? তো আলটিমেটলি আমাদের এখানে যেটা করতে যাচ্ছি যে এইখানে যে ব্লগটা ছিল, এই ব্লগের যে লেআউটটা, এই তো এরকম, তাই না? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা সাধারণত কি হয় আমাদের অভিজ্ঞতা থেকে ব্লগ পেজ যখন যাই, ব্লগ পেজটাতে কি হয়, সবগুলো আর্টিকেল বা পোস্ট দেখা শো করে, তাই তো? এটা ক্লিয়ার তো? জি ভাইয়া। আচ্ছা, আবার একটা আর্টিকেল যখন আমরা ক্লিক করি সেই আর্টিকেলটা ওপেন হয় এবং সে ওপেন হয়ে কি করে, সব মানে পুরো ডিটেলসটা দেখায় আর্টিকেল, তাই তো? তাই না, এরকম হয় না বিষয়টা? কি বিষয়টা কি জি এরকম হয়? ভাইয়া। আমি জেনারেলি বলতেছি, জেনারেলি। জি ভাইয়া। জি ইয়েস। ভাইয়া। হ্যাঁ, আপনারা একটু রেসপন্স করবেন, নাহলে তো আমি বুঝতে পারি না যে আপনারা ঘুমিয়ে পড়তেছেন নাকি। ওকে, তাহলে হচ্ছে আমরা হচ্ছে এরকম তৈরি করি, আমাদের যেহেতু মোটামুটি রেফারেন্স সাইট এরকম আছে, এরকমই তৈরি করি আমরা। তো সেক্ষেত্রে যেটা করতে হয় আমাদের, এই যে টেমপ্লেট আছে না, টেমপ্লেট থেকে আমরা জানি যে এখান থেকে অ্যাড নিউ করতে পারি অথবা থিম বিল্ডারে যেতে পারি। তো আমরা থিম বিল্ডারে যাব। আচ্ছা, তো এই থিম বিল্ডারে শুধু হেডার দেখতে পাচ্ছি, ফুটার দেখতে পাচ্ছি না, কারণ আমরা লাস্ট ডেতে ফুটারটা তৈরি করি নাই, তাই না? তো আপনারা এটা তো মোটামুটি সবাই তৈরি করে ফেলছেন। তো আমরা এখানে যেটা পরিচয় দিব যে টেমপ্লেটের আন্ডারে যেটা হচ্ছে এলিমেন্টর প্রো অ্যাড করার পরে আসে টেমপ্লেট, সেই টেমপ্লেটে থিম বিল্ডার নামে একটা অপশন আছে। যে থিম বিল্ডার আন্ডারে আমরা কি দেখতে পাই, হেডার, ফুটার, সিঙ্গেল, সিঙ্গেল পোস্ট, সিঙ্গেল পেজ, আর্কাইভ, সার্চ রেজাল্ট, ইরর 404, এগুলো কি আমরা জানি সবগুলো বিষয়ে? সবগুলো জানি না। না। আচ্ছা, জানি না তো এটা কোনো সমস্যা না, বাট আমরা ধীরে ধীরে জানবো। তো হেডার, ফুটার এ দুটো জানি তো আমরা নাকি? জি ভাইয়া। সিঙ্গেল জানি, সিঙ্গেল, সিঙ্গেল কি ভাইয়া? সিঙ্গেল জানি না ভাইয়া। সিঙ্গেল যাই না। আচ্ছা, মেবি সিঙ্গেল একটা পেজ। সিঙ্গেল, হ্যাঁ, কাইন্ড অফ একটা পেজ টাইপ, কাইন্ড অফ না, হ্যাঁ, সিঙ্গেল হচ্ছে একটা পেজ টাইপ। মানে একটাই। হ্যাঁ, মানে আমাদের ওয়েবসাইটে একটা হোম পেজ থাকে আর বাকিগুলো কি থাকে, নিয়ার পেজ থাকে না? জি ভাইয়া। হোম পেজ বাদে আদার্স পেজগুলো কোন স্ট্রাকচার পাবে, সেই স্ট্রাকচারটা ডিপেন্ড করে হচ্ছে কিসের উপরে, সিঙ্গেলের উপরে, সিঙ্গেল টেমপ্লেটের উপরে। বুঝতে পারছি? অবশ্যই আছে। জি স্যার। ওকে, এবার আসেন সিঙ্গেল পোস্ট। সিঙ্গেল পোস্ট বলতে কোনটাকে বোঝায়? আচ্ছা, ওয়ার্ডপ্রেসে আমরা যা দেখি সবই কিন্তু পোস্ট। ওয়ার্ডপ্রেসের পোস্টও একটা এক ধরনের পোস্ট, ওয়ার্ডপ্রেসের পেজগুলো এক ধরনের পোস্ট, ওয়ার্ডপ্রেসের মেনু দেখি, মেনুটাও এক ধরনের পোস্ট, জানি এটা আমরা বলছিলাম, মনে আছে প্রথমের দিকে? যা দিব তাই পোস্ট। ওয়ার্ডপ্রেসে আমরা যা দেখি সবই পোস্ট। ইভেন আমরা যে অ্যাটাচমেন্ট, মিডিয়াতে অ্যাটাচমেন্ট অ্যাড করি না, জি ভাইয়া। সেটা এক ধরনের পোস্ট। তার মানে ওয়ার্ডপ্রেসে আমরা যা নিয়ে কাজ করি সবই হচ্ছে কি, সবারই মেইন বা বেসিক বা রুট মানে টাইপটা হচ্ছে কি, পোস্ট টাইপ। বাট সেটাকে আমরা বলতেছি পেজ, একসময় আমরা সেটাকে বলতেছি মেনু, একসময় বলতেছি আমরা সেটাকে মিডিয়া বা অ্যাটাচমেন্ট, আর একসময় আমরা সেটাকে বলতেছি আর্টিকেল বা পোস্ট। বুঝতে পারছি? জি ভাইয়া। আচ্ছা, এবার আসি তাহলে, তাহলে সিঙ্গেল পোস্ট বলতে কোনটাকে বোঝানো হচ্ছে? এই যে আর্টিকেলে ক্লিক করার পরে আর্টিকেলে যে ফুল লেআউটটা আসতেছে, ফুল পেজ লেআউটটা আসতেছে, সেটাকে বলা হচ্ছে সিঙ্গেল, সিঙ্গেল পোস্ট। সিঙ্গেল পোস্ট বলা হচ্ছে। তার মানে কি, সিঙ্গেল পোস্টে আমরা যে ডিজাইন করে রাখবো একটা ব্লগে বা একটা ওয়েবসাইটের ব্লগ পোস্টগুলো, যতগুলো ব্লগ পোস্ট থাকবে, মনে করেন যে একটা ওয়েবসাইটে 50টা ব্লগ পোস্ট আছে, প্রতিটা 50টা আর্টিকেল আছে, প্রতিটা আর্টিকেলে ক্লিক করলে আর্টিকেলের লেআউটটা কেমন হবে সেটা ডিপেন্ড করবে কার উপরে? সিঙ্গেল পোস্ট সিঙ্গেল পোস্ট। এই টেমপ্লেটের উপর ডিপেন্ড করবে। বুঝতে পারছি? জি ভাইয়া। বুঝতে পারছি? আচ্ছা, এবার আমরা কিছু আর্টিকেল পোস্ট করি, তাহলে বুঝতে পারবো যে বাই ডিফল্ট কেমন থাকে। যদি আমরা ডিফাইন না করে দিই, তাহলে ডিফাইন স্ট্রাকচারটা কোথা থেকে পায়? স্ট্রাকচারটা পাই থিম থেকে। যদি আমরা সিঙ্গেল পোস্ট পেজের ডিজাইনটা যদি আমরা ডিফাইন করে না দেই, তাহলে সেটা কোথা থেকে পাবে? থিম থেকে, থিমের ডিজাইন থেকে পাবে। ক্লিয়ার বিষয়টা? জি ভাইয়া। হ্যাঁ, মৃণাল কান্তি রায়। আদাব স্যার। হ্যাঁ, আদা বলেন। আপনি আবার খাতা নিয়ে স্যার বসছেন? সাপোজ, সরি স্যার। না না, স্যার ঠিক আছে, সাপোজ বলেন। আমি হাজি দানেশের বিষয়ে আমি কিছু লিখতে যাব।
এখন আমি তো লিখবো না, বায়ার আমাকে বলবে যে আপনি এর উপর একটা ওয়েবসাইট তৈরি করেন। তখন উপরে আমরা ব্লগ হিসেবে তো স্যার এইটুকু বুঝি যে হাজি দানেশের একটা আমি ভার্সিটির ছবি দিলাম, দেওয়ার পর নিচে আমি ওর সম্পর্কে ডিটেলস লিখলাম, এর এর এটা কে নির্মাণ করেছে, তার জন্ম কত সালে, কেন নির্মাণ করলো, এই লেখাটাই হচ্ছে স্যার ব্লগ। আই এম রাইট স্যার? নো, ইউ আর নট রাইট। ওকে স্যার। আমি বলবো কেন। জি স্যার, আই ওয়ান্ট টু ক্লিয়ার স্যার। ওকে, সো বিষয়টা হচ্ছে হাজি দানেশ, মনে করছে হাজি মোহাম্মদ দানেশ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটির একটা পেজ তৈরি করবেন আপনি। সেখানে বলতেছেন যে হাজি দানেশ যিনি আসলে এখানে জমিটা দান করছে, ডোনেট করছে, এবং যার জমির উপরে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত, তার সম্বন্ধে লিখতে যাচ্ছেন, তাই তো? জি স্যার। তাহলে একটা প্রতিষ্ঠান সম্বন্ধে, প্রতিষ্ঠান কে তৈরি করছে বা তৈরি করার পিছনে কার কার অবদান আছে, এই বিষয়গুলো কোথায় যায় সাধারণত? যদি আমরা জেনারেলি চিন্তা করি, একটা ওয়েবসাইটের অ্যাবাউট পেজে যায়, তাই না? About, জি অ্যাবাউট বা হিস্টোরি পেজে যায়, ঠিক আছে? তো অ্যাবাউট বা হিস্টোরি পেজে যায়, এবং এই ইনফরমেশনটা হাজি মোহাম্মদ দানেশ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, হাজি দানেশ নামক এক ব্যক্তি কি করছে, জায়গা ডোনেট করছে এবং সেই জায়গার উপর তৈরি করছে। এই যে ইনফরমেশনটা, এটা কি চেঞ্জ হয় রেগুলারলি, চেঞ্জ হয় কি না বিষয়টা? না, মানে না প্রতিষ্ঠাতা স্যার। তো একজনই, তাই না? এবং এই ইনফরমেশনটা, জি এই স্যার। যে তথ্যটা, এটা কি ফিক্সড তথ্য? এই তথ্যটা কি চেঞ্জ হয় কখনো? জি স্যার। তথ্যটা না তো স্যার, চেঞ্জ হয় না। না, এটা চিরসত্য বাক্য স্যার। চিরসত্য বাক্য। তো এই বিষয়গুলো সাধারণত পেজে যায়, ব্লগ বা ব্লগ পোস্টে যায় না। ব্লগ পোস্টে কোনটা যাবে? সরি স্যার। ব্লগ পোস্টে কোনটা যাবে বলি এবার। হাজি দানেশের অ্যাডমিশন টেস্ট 3 মাস পিছিয়ে গেল, এটা হলো কি ব্লগ পোস্টের আপডেট। আচ্ছা, আগামী কি বলে অগাস্ট মাসের 12 তারিখে হাজি দানেশের সম্ভাব্য ভর্তি পরীক্ষা হতে পারে, এটা হচ্ছে একটা ব্লগ পোস্ট। আচ্ছা, হাজি দানেশের নতুন 2টা ফ্যাকাল্টি ওপেন হচ্ছে, এটা হচ্ছে ব্লগ পোস্ট। মানে কি, যেই তথ্যগুলো রেগুলার বেস Change চেঞ্জ করা হয় বা যাবে। আপডেট হয়, সেগুলোকে বলা হচ্ছে ব্লগ পোস্ট বা আর্টিকেল বলা হচ্ছে। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তাহলে বলেন জি স্যার, বলেন। তাহলে স্যার একটা সাইট তৈরি করতে গেলে সেখানে আমাদের যেমন হোম পেজ থাকবে, প্লাস কন্ট্যাক্ট পেজ থাকতে পারে, এবং ব্লগ পেজও থাকতে পারে স্যার। ইয়েস। নাকি শুধু সিঙ্গেল হিসেবে ব্লগ পেজই থাকবে, এটাই কি নিয়ম স্যার? না না, ব্লগ পেজ থাকবে। সিঙ্গেল হিসেবটা পরে আসেন, মানে সিঙ্গেল ভুলে যান, মনে করেন সিঙ্গেল পোস্ট নামে কিছু নেই, আগে চিন্তা করেন ব্লগ নামে কিছু আছে কিনা। ব্লগ হচ্ছে মেইন ওকে স্যার। আর্কাইভটা। ব্লগ হচ্ছে মেইন আর্কাইভ। আমি আপনাকে দেখাইনি, এখন এই যে এখনই আসতাম, এই যে এখানে একটা আর্কাইভ নামে একটা অপশন আছে না, জি স্যার। এই আর্কাইভটা হচ্ছে কি, এই আর্কাইভটা হচ্ছে ব্লগ পেজ। আর্কাইভ মানে হচ্ছে কি ব্লগ জি পেজ স্যার। বাই ডিফল্ট। ব্লগ পেজ। ইয়েস, জি স্যার। আর্কাইভ মানে কি ব্লগ স্যার, ব্লগ পেজ। আচ্ছা, লেখালেখি যেটা স্যার, ব্লগ পেজ। যেই পেজে সবগুলো আর্টিকেল থাকবে একটা ওয়েবসাইটে, এই তো ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, আমি পুরোটা দেখাই, তাহলে তারপর আরো ক্লিয়ার হবে ইনশাল্লাহ। আচ্ছা ভাইয়া, পেপারের সাইট গুলো কি ব্লগ সাইট? পেপার যত রকমের পেপার আছে নিউজ পেপারে, পত্রিকা। নিউজ পেপার সাইট হলো ব্লগ সাইট কিনা? হ্যাঁ হ্যাঁ, এটা একটা ভালো কোশ্চেন। এটা নিউজ পেপার বা ম্যাগাজিন গুলো কি হয়, এটা অবশ্যই কাইন্ড অফ ব্লগ ওটা। কারণ কি হয়, এভিডেন্স এখানে কি হয়, ইনফরমেশন গুলো আপডেট হচ্ছে না। জি স্যার, চেঞ্জ জি। হচ্ছে স্যার। ইয়েস। তো এটাকে কি বলতে পারবো আমরা, নিউজ পেপার যে ওয়েবসাইট গুলো এটা বা ম্যাগাজিন যে ওয়েবসাইট গুলো হচ্ছে কাইন্ড অফ হচ্ছে কি ব্লগ। জি স্যার। ঠিক আছে। আচ্ছা, এবার আসি আমরা। তাহলে আমরা যদি কি হয় যে এই যে আমরা একটা ওয়েবসাইট তৈরি করে ফেলছি, মনে করো যে নোটারির যে ওয়েবসাইটটা, এটা তৈরি করে ফেলছি। বাট এখানে আমরা এখন কি তৈরি করবো, একটা ব্লগ পেজ তৈরি করবো। একটা ব্লগ পেজ তৈরি করবো মানে কি, একটা আর্কাইভ পেজ তৈরি করতে হবে এলিমেন্টর দিয়ে। এলিমেন্টর ভাষায় সেটাকে বলা হচ্ছে কি আর্কাইভ পেজ। আচ্ছা, আমরা যদি কোনো কিছু তৈরি না করি তাহলে কেমন হয় বিষয়টা দেখি একটু। আচ্ছা, আমরা আর্কাইভটা তৈরি করার আগে আমরা কি করব, জেনারেলি কিছু পোস্ট তৈরি করবো, এবং পোস্ট তৈরি করার পরে কিছু ব্লগ, সেগুলোকে ব্লগ পেজে কেমন দেখাচ্ছে সেটা আমরা একটু চেক করে দেখি, ঠিক আছে? জি স্যার। ওকে, জি ভাইয়া। তারপর আমরা আর্কাইভ পেজ তৈরি করবো। আচ্ছা, এটা থাক অ্যাজ ইট ইজ। আমরা নতুন পোস্টে যাই। আমরা হচ্ছে কি করব, নতুন পোস্ট, অল পোস্টে যাই। অল পোস্টে কোনো পোস্ট থাকার কথা না, হ্যালো ওয়ার্ল্ড বাদে। আমরা কি করব, কিছু পোস্ট ক্রিয়েট করব। আচ্ছা, পোস্ট কিভাবে ক্রিয়েট করতে হয় জানি তো আমরা সবাই, তাই না? জানি। জি ভাইয়া, অ্যাডমিন কবে পোস্ট ক্রিয়েট করতে হবে? পোস্ট কিভাবে ক্রিয়েট করতে হয় আমরা জানি। সবাই চুপ করে আছেন কেন?
Yes, sir. পোস্টে যায় অ্যাড নিউ করে আলাদা করে পোস্ট। আচ্ছা, এভাবে করা যায় ম্যানুয়ালি। আচ্ছা, আমি যাচ্ছি ভাই আমি একবারে 10টা 15টা 20টা পোস্ট একবারে নিয়ে চলে আসবো, তাহলে আমাকে ম্যানুয়ালি যদি আপনি 10টা পোস্ট অ্যাড করতে চান তাহলে কত সময় লাগবে? ধরে নিলাম যে 1 মিনিট করে লাগবে। আপনি অনেক ফাস্ট কাজ করতেছেন, তাহলে কি 10 মিনিট সময় নষ্ট হবে। আর আপনি চাচ্ছেন যে আমি 1 মিনিটের মধ্যে পুরো কাজটা করে ফেলবো, 10টা পোস্ট করে ফেলবো। কিভাবে সম্ভব? প্লাগ ইন দিয়ে সম্ভব। আর কোনো ওয়েবসাইট থেকে নাকি ভাইয়া? হ্যাঁ, কোনো ওয়েবসাইট থেকে নিয়ে আসবো নাকি না না, কোনো ওয়েবসাইট থেকে নিয়ে আসবো না। মনে করেন যে ক্লায়েন্টের ওয়েবসাইট তৈরি করতেছেন, তার মানে তো তার ব্লগ পোস্ট নাই, প্রথম ওয়েবসাইট তৈরি করতেছেন, তাহলে তার ব্লগ পোস্ট আছে জি, জি। নেই, তখন কি করতে হবে? ডামি ডাটা দিতে হবে না? না। Yes, তো sir. ডামি ডাটা দিয়েও যদি আপনি ব্লগ 5টা বা 10টা ব্লগ পোস্ট তৈরি করতে চান, সময় লাগবে না একটু? জি জি ভাইয়া। স্যার। তো সেই ক্ষেত্রে ম্যানুয়ালি 1 বাই 1 যদি করতে চান তো করতে পারেন। আর স্মার্টেস্ট ওয়ে হচ্ছে কোনটা, যে আমরা হচ্ছে একটা প্লাগইন অ্যাড করতে পারি। প্লাগইন দিয়ে, প্লাগইনটার নাম মনে হয় ফেকার প্রেস। হ্যাঁ, মনে আছে, ঠিকই যে ফেকার প্রেস এ ক্লিন ওয়ে টু জেনারেট ফেক এন্ড ডামি কন্টেন্ট টু ইওর ওয়ার্ডপ্রেস। বুঝতে পারছি? ফেকার প্রেস মানে কি? ডামি কন্টেন্ট অ্যাড করার জন্য একটা প্লাগইন। আচ্ছা, এটা ইনস্টল করি। অ্যাক্টিভেট করি। আচ্ছা, এবার ফেকার প্রেসে ক্লিক করি। আচ্ছা, পোস্টে যাই আমরা। এবার দেখেন বিষয়টা সবাই লক্ষ্য করেন, এই যে ফেকার প্রেস দেওয়ার পরে ফেকার প্রেস প্লাগইনটা কেন দিলাম মনে বুঝতে পারছেন তো? অটোমেটিক আমরা কি করব? ডামি কন্টেন্ট অ্যাড করব। এই যে কপি করে নিয়ে এসে পেস্ট করব, ম্যানুয়ালি 1 বাই 1 তৈরি করব, এটা সময় সাপেক্ষ না এবং বিরক্তকর। আচ্ছা, তো এক্ষেত্রে আমরা যেটা করতেছি এখানে যে আর্কাইভে আমরা পরে যাব, আমরা হচ্ছে ম্যানুয়ালি আগে দেখে নেই কি হয়। এই জন্য ফেকার প্রেস প্লাগইন দেওয়ার পরে এখানে একটা মেনু অ্যাড হয়ে গেল এবং সেখান থেকে আমরা কি করলাম? পোস্টে ক্লিক করলাম। তো পোস্টে ক্লিক করার পরে এখানে আসছে কোয়ান্টিটি, তুমি কতগুলো চাও পোস্ট তৈরি করতে? আমরা দিলাম যে 12টা পোস্ট তৈরি করতে চাই আমরা। আচ্ছা, এখানে আবার একটা কন্ডিশন দিয়ে দিচ্ছি, এখানে এটা বুঝি তোমরা না, গ্রেটার দেন। সো হাউ মেনি পোস্ট শুড বি জেনারেটেড, ইউজ বোথ ফিল্ড টু গেট আ র্যান্ডমাইজড নাম্বার অফ পোস্ট উইথিন দ্য গিভেন রেঞ্জ। আচ্ছা, একটা রেঞ্জ ইউজ করতে বলছি, ইউজ বোথ ফিল্ড। আচ্ছা, আমরা দিই এখানে হচ্ছে যে 8 থেকে 12, সরি এখানে 8 দিই, 12 দিই। ওকে, ঠিক হয়েছে? ঠিক হয় না তো? আচ্ছা, তারপর ডেট যা আছে আর পোস্টের টাইপটা কি হবে? পোস্টের টাইপটা হবে পোস্ট। ওকে, প্যারেন্ট কে হবে দরকার নাই, অ্যালাউ কমেন্ট থাকবে, অথর হচ্ছে অ্যাডমিন দিয়ে দিলেন, অনলি হাফিজ যে ইউজার, ইউজ এসটিএমএল, হ্যাঁ যা আছে থাকবে, ইমেজ প্রোভাইডার, প্লেস হোল্ডার, লরেম ইপসাম, আর যা আছে থাকবে দিয়ে আমরা জেনারেট করি। আচ্ছা, এবার দেখেন পোস্টে যাই আমরা। তৈরি হয়েছে? 8টা পোস্ট তৈরি হয়েছে না? জি স্যার। তো 8টা পোস্ট তৈরি করতে কত সময় লাগলো? 1 মিনিট সময় লাগলো আমাদের। এক- তো আমরা চাইলে কি 8টা 16টা 20টা 30টা পোস্ট তৈরি করতে পারবো। আচ্ছা, এবার বাই ডিফল্ট একটা ওয়েবসাইটে ব্লগে, মানে এই যে আর্টিকেলগুলো তৈরি করলাম আমরা, ব্লগ পোস্টগুলো তৈরি করলাম, সেটা যে ব্লগে শো করবে, এটা কোথা থেকে শো করে, কিভাবে শো করে জানেন আপনারা? আই থিঙ্ক জানেন, কিন্তু অনেকে হয়তো ভুলে গেছেন বা কিভাবে কাস্টমাইজ করার বিষয়টা এটা মনে করতে পারতেছেন না, তাই তো নাকি? মানে আমরা এই ব্লগ পোস্টগুলো যে দিলাম সেগুলো দেখবো কোথা থেকে? সবগুলো ব্লগ পোস্ট কি একখানে দেখবো কোথায়? মনে নাই না? আচ্ছা, এই যে সেটিংসে যাবো আমরা, ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা যেটা করবো, একটা পেজ তৈরি করে নেব। একটা পেজ তৈরি করব, সেই পেজের নাম দিব আমরা ব্লগ দিব বা মাই ব্লগ, লেটেস্ট ব্লগ, যা ইচ্ছে তাই নাম দিতে পারেন, ঠিক আছে? দেওয়ার পর আমরা কি করবো? এটাকে জাস্ট পাবলিশ করে দেব।
এটা আবার এডিট উইথ এলিমেন্টও দিয়ে এটা করতে যাচ্ছি না আমরা, কারণ আমরা কি ম্যানুয়ালি দেখবো যে বাই ডিফল্ট কিভাবে কাজ করে। আচ্ছা, দিলাম না এটা পাবলিশ করে দেওয়ার পরে এবার দেখেন আমরা যাবো হচ্ছে সেটিংসে, সেটিংস থেকে গিয়ে রিডিং এ যাব। আচ্ছা, এই জায়গাটা সবাই চিনি আমরা, তাই না? আমরা যখন বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেস ইনস্টল করি ফর দ্য ফার্স্ট টাইম, তখন এটা সিলেকশন থাকে এরকম হয়ে থাকে না? সিলেকশনটা এখানে ইওর লেটেস্ট পোস্ট হোম পেজ ডিসপ্লে কি হয়ে থাকে? লেটেস্ট পোস্ট হয়ে থাকে। লেটেস্ট পোস্ট হয়ে থাকে। তো এই কারণে কি হয় যে যখনই আমরা ফর দ্য ফার্স্ট টাইম একটা ডোমেইনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করি, তখন কি হচ্ছে ওই ডোমেইনে যখন ভিজিট করা হয় তখন কি হয় লেটেস্ট আর্টিকেলগুলো দেখায় হোম পেজে, তাই তো? কেন দেখায়? কারণ হচ্ছে এটা রিডিং থেকে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের সেটিংস থেকে, সেটিংসের আন্ডার রিডিং থেকে এখানে এটা সিলেক্ট করা থাকে। তারপর আমরা কি করি, এইটা সিলেক্ট করে দিয়ে আমরা হোম পেজ হিসেবে হোমটাকে সিলেক্ট করে দিই, তাই তো? এটাই হয় না? জি ভাইয়া। আচ্ছা, এর নিচে যে একটা অপশন আছে সেটা আমরা লক্ষ্য করি না, বা লক্ষ্য করছি অনেকে হয়তো বা বুঝি নাই। পোস্ট পেজ নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছি? জি জি ভাইয়া। দেখা যাচ্ছে, ওকে। সো সেই পেজটা হচ্ছে আমাদের কি হচ্ছে, সেই পেজটা হচ্ছে ব্লগ পোস্ট। সেই পেজটা হচ্ছে আমাদের ব্লগ পেজ। পোস্ট পেজ মানে যেই পেজে পোস্টগুলো শো করবে, যেটাকে আমরা অল্টারনেটিভ ভাবে ব্লগ পেজ হিসেবে বলতেছি। ক্লিয়ার কথাটা? তো এখন এখানে কি দেখা যাচ্ছে, আচ্ছা এখানে আমাদের পেজটা তৈরি করার পরে রিফ্রেশ দেয়নি নাকি? এটা আমরা পাবলিশ করছি না? হ্যাঁ, পাবলিশ হয়েছে। তো কি ব্যাপার, সাইট অল পেজেসে যাই, এইট 803 ও সরি, আমরা একটা পোস্ট তৈরি করছি, সরি সরি সরি, আমাদের কিন্তু পেজ তৈরি করতে হবে, ব্লগ পেজ তৈরি করতে হবে না? আমি না কথা বলতে বলতে ভুলে গেছি, আপনারা হচ্ছে নোটিস করেন নাই। ওকে, নো নো প্রবলেম। আমরা হচ্ছে একটা পেজ তৈরি করব। আমি তো পোস্ট তৈরি করবো, আমি তো পোস্ট তৈরি করা হয়ে গেছে আমাদের অলরেডি, তাই না? আমরা একটা পেজ তৈরি করব, দিলাম আচ্ছা লেটেস্ট পোস্ট না, শুধুমাত্র পোস্ট দিই বা ব্লগ দিই, নাম দিই ব্লগ। আচ্ছা, দিয়ে এটা পাবলিশ করে দেই। পাবলিশ করার পর এই যে আমরা সেটিংস থেকে আবার রিডিং এ চলে যাব, সেখানে গিয়ে হোম পেজ তো সিলেক্ট করে দেওয়া আছে হোম। আচ্ছা, পোস্ট পেজ হিসেবে আমরা সিলেক্ট করে দেবো কোনটাকে, ব্লগটাকে, যেটা আমরা মাত্র তৈরি করলাম যে পেজটাকে, ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, এইখানে এবার সেভ চেঞ্জেস দেই। এবার দেখেন ভাই, আচ্ছা কেউ কি ভলিউমটা একটু অফ করবেন? আচ্ছা দেখেন এবার আসছে পোস্টগুলো। জি ভাইয়া। এই পোস্টগুলো কোথা থেকে আসলো ভাইয়া? যেগুলো আমরা যে ফিকার প্রেস প্লাগইন দিয়ে ক্রিয়েট করলাম, তাই না? জি ভাইয়া। এখন বাই ডিফল্ট পোস্টগুলো কিভাবে আসে? এভাবে ওয়ান বাই ওয়ান আসে। এবং কোনো একটা যদি আমরা ক্লিক করি, লাইক এটা যদি ক্লিক করি, তাহলে কি হবে, এই যে পুরো ডিটেইলে দেখেন। পুরো আর্টিকেলটা শো করতেছে। আচ্ছা, তাহলে আমাদের বাই ডিফল্ট ব্লগ পেজটা এরকম হয়ে গেল। এখন আমরা চাচ্ছি যে এই যে বাই ডিফল্ট এটা আসতেছে, এই ডিজাইনটা কোথা থেকে আসতেছে? এটা আসছে থিম থেকে। আমরা চাচ্ছি এই যে ব্লগ পেজটা থিম থেকে না, আমি আমার মতো করে কাস্টমাইজ করে ডিজাইন করবো। তো এই ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি সেই ডিজাইনটা হবে কিসের মতো করে, সেই ডিজাইনটা হবে এরকম। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, তাহলে গেল এটা ডিফল্ট কেস। তো আমরা এবার কি করি, এটা কেটে দেই, সরি কেটে দিব না, আমরা এই যে ব্লগ পেজ যেটা তৈরি করছিলাম সেখানে আমরা কি করব, এডিট এলিমেন্টও দেই এবার। Excuse me, sir.
জি বলেন। স্যার স্ক্রিনে একটা লেখা উঠতেছে, আপনি যা কিছু বলতেছেন, এটা আমার প্রবলেম হচ্ছে। এটা কি স্যার আপনারই করা অপশন, না আমারই মোবাইল থেকে স্যার বুঝতে পারতেছি না। আপনার মোবাইলে কি উঠতেছে লিখা? মানে যা কিছু বলতেছেন এগুলো মানে আহ, হলিউড সিনেমার মতো স্যার একটা টাইপিং উঠতেছে স্যার। আপনার তাই আমি ক্যাপশন মানে অন বুঝতে করা পারছি না আছে। এটা। ও তাই, আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা এবার দেখেন, সো দ্য কন্টেন্ট ইজ নট ফাউন্ড। আচ্ছা এখানে একটা বিষয় দেখেন, সরি দ্য কন্টেন্ট ইজ নট ফাউন্ড ইন ইউর পেজ। এটা দেখানোর কারণ কি? আচ্ছা এটা এটা কখন ফেস করবেন? যখন আমরা কি করলাম, ওই যে এটাকে ব্লগ ব্লগ আকারে সেট করে রাখছি না, ব্লগ পেজ আকারে এটাকে সেট করে দিচ্ছি না রিডিং থেকে গিয়ে আমরা। আমরা যে এই যে পেজটাকে এটা ওপেন করলাম, এটা কোন পেজ ওপেন করলাম? ব্লগ পেজটা ওপেন করলাম না আমরা এলিমেন্ট দিয়ে, এবং সেই পেজটা আমরা রিডিং এ সেট করে দেওয়া আছে না, এই যে ব্লগ। জি ভাইয়া। তো দ্যাটস ওয়াই এই প্রবলেমটা শো করতেছে। তো এটার জন্য কি করতে হবে? তো যখন আমরা কাস্টম, আমি প্রথমে এই অপশনটা দেখানোর কারণ হচ্ছে আপনাদের যে ব্লকটার স্ট্রাকচার কেমন আসতেছে। সরি এটা হচ্ছে এটা কেটে দিই, এটাও কেটে দিই। সো আমাদের যে ব্লগের স্ট্রাকচার এরকম আসতেছে বাই ডিফল্ট। আচ্ছা বাই ডিফল্ট এরকম আসতেছে। তো আমরা চাচ্ছি এখন আমরা কাস্টম একটা ব্লগ তৈরি করবো। কাস্টম ব্লগ তৈরি করার জন্য যেটা করতে হবে আমাদেরকে নতুন একটা কি দিতে হবে? পেজ দিতে হবে, নতুন একটা হ্যাঁ, নতুন একটা পেজ নেব। পেজের নামটা দে লেটেস্ট ব্লগ, এবং সেক্ষেত্রে টেমপ্লেট দেবো হচ্ছে এলিমেন্টর ফুল উইথ পাবলিশ এবং এইটুকু এলিমেন্টর। ওকে ফাইন। আচ্ছা এবার দেখেন, এখান থেকে এসে আমরা এটা কাজ করতে পারি, অথবা আমরা আপনাদের প্রথমে যে দেখিয়েছিলাম যেটা হচ্ছে যে এই যে আমরা থিম বিল্ডারের অপশনটা যেটা ছিল, থিম বিল্ডার। সিঙ্গেল টেমপ্লেট নিয়ে ইয়েস করব। ইয়েস ইয়েস। সো থিম বিল্ডার থেকে গিয়ে এখানে কি আর্কাইভ, সরি এটা আমরা পোস্ট পেজ আকারে এভাবে তৈরি করবো না, আর্কাইভ থেকে যাব। আর্কাইভ থেকে যাই আমরা, হ্যাঁ এই আর্কাইভে আসলাম, এই অ্যাড নিউ আর্কাইভ, এখানে ক্লিক করি। এই যে আর্কাইভ, ঠিক আছে, মানে একটা টেমপ্লেট নিব, টেমপ্লেট টাইপটা কি হবে? টেমপ্লেট টাইপটাই হবে আর্কাইভ। আচ্ছা এই আর্কাইভের নাম দিব আমরা ব্লগ পোস্ট, বা ব্লগ পোস্ট, বা লেটেস্ট নিউজ, লেটেস্ট পোস্ট, এভাবে দিব, দিয়ে দিই ক্রিয়েট টেমপ্লেট। তো আমরা এলিমেন্টটা কখন তৈরি করতে যাচ্ছি? এলিমেন্ট তখনই তৈরি করবো যখন আমরা কি কাস্টম ডিজাইন করতে চাই। আমরা থিমের ডিজাইনটা ব্যবহার না করে নিজের মতো করে ডিজাইন করবো, বা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী ডিজাইন করবো। তো সেক্ষেত্রে আমরা কি করব? এই আর্কাইভ থেকে এসে আমরা আর্কাইভের টেমপ্লেটগুলো নিব, বা আমরা কি করবো এখান থেকে যে যদি এদের লাইব্রেরি থেকে না আনি, আমরা এটা কেটে দিতে পারি এবং আমাদের মতো তৈরি করতে পারি। এবং এখন দেখবেন আমরা যখন আর্কাইভ টেমপ্লেট নিলাম তখন কি হয়েছে, সাধারণত কি হয় যে আমরা যখন কোনো একটা পেজ ওপেন করি তো সেক্ষেত্রে প্রথমে কি আসে, বেসিক এলিমেন্ট গুলো আসে, তাই না? কিন্তু আর্কাইভ টেমপ্লেটটা যখন নিলাম, নেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে আর্কাইভ টেমপ্লেটটা সবার আগে চলে আসছে। বুঝতে পারছেন? বোঝা যায় এটা? জি স্যার। ভাইয়া আর্কাইভ টেমপ্লেট করার আগে কি পেজ ক্রিয়েট করে নিতে হবে? না না, পেজটা তৈরি করতে হবে না, আমি তো বললাম এটা জাস্ট একটা ফরগেট অ্যাবাউট দ্যাট। মানে আমাদের আর্কাইভ পেজ, আর্কাইভ আচ্ছা, টেমপ্লেটটা ঠিক তৈরি আছে। করবো, এবং এই টেমপ্লেটটাকে আমরা কি করব, ব্লগ পোস্টে ডিজাইন আকারে শো করব গ্লোবালি। বুঝতে পারছি? সেজন্য পেজ তৈরি করার প্রয়োজন নেই আলাদাভাবে। বাট আমি সেটা আগেরটা যেটা হচ্ছে পেজ তৈরি করে সেখানে অ্যাসাইন করে দিলাম, সেটা দেখানোর কারণটা হচ্ছে যেটা হচ্ছে ম্যানুয়াল সিস্টেম, যে যেখানে আমার কি থিম হয়, থেকে ডিফল্ট ভাবে কিভাবে দেখায়? ইয়েস, থিম থেকে ডিফল্ট ভাবে কিভাবে একটা ব্লককে শো করতে হয়, এবং সেক্ষেত্রে থিমের যে ডিজাইনটা সেই ডিজাইনটাই অ্যাপ্লিকেবল হবে। মানে উই কান্ট চেঞ্জ অর মডিফাই দ্য লেআউট অফ দ্যাট স্পেসিফিক ব্লক পেজ অর সিঙ্গেল আর্টিকেল পেজ। বুঝতে পারছি?
ওকে ভাই, আন্ডারস্ট্যান্ড। বাট আমরা এখন কি করতেছি, আমরা এটা হচ্ছে যে ফুলি কাস্টমাইজ করবো আমাদের মতো করে। এই জন্য আমরা কি করলাম, আর্কাইভ টেমপ্লেট নিলাম একটা, ফাইন। তো আর্কাইভ টেমপ্লেটে আমরা যেটা করতেছি রেফারেন্স ওয়েবসাইটের মতো, তো সেখানে কি আছে, এখানে একটা ছবি আছে এবং একটা ব্লগ নামে টাইটেল দেওয়া আছে এবং এরকম মোটামুটি এটা 400 পিক্সেল বা 450 পিক্সেলের মতো হাইটে একটা ছবি আছে, ফাইন। তো আমরা হচ্ছে কি করব, তাহলে একটা সেকশন নিয়ে নিই এট ফার্স্ট। সেই সেকশনের হাইট দিয়ে দিই মিনিমাম হাইট 450 পিক্সেল এবং এই সেকশনের একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করে দেই। আমাদের তো মনে হয় আপলোড হয়ে থাকার কথা, না থাকলে সমস্যা নেই, আমরা এই ছবিটাই দিই আপলোড করে। ডাউনলোড করে নিলাম, নেওয়ার পরে ছবিটা আমরা আপলোড করে দেই। আচ্ছা, আপলোড হয়ে গেছে, এটাকে আমরা ইনসার্ট করে দেই। এবং সেখানে পজিশনটা আমরা সেন্টার কভার, এই তো ঠিক আছে, ওকে ফাইন। তো এখানে একটা জিনিস বলে নেই আমি আপনাদেরকে, সেটা হচ্ছে যে এই যে ইমেজটা যে আমরা আপলোড করলাম, ডাউনলোড করে আপলোড করলাম, সেই ইমেজটার সাইজ দেখছেন অলমোস্ট 1.43 মেগাবাইট। তো এত বড় রেজলিউশনের ইমেজ আমরা এইভাবে সরাসরি আপলোড করে দিব না সাইটে, এতে করে সাইটের পারফরমেন্সটা কি হবে, স্লো হয়ে যাবে। তো এই ক্ষেত্রে বিভিন্ন ধরনের টুলস আছে, তার মধ্যে আমি একটা টুলস ইউজ করি যেটা নাম হচ্ছে pixlr.com। এটা খুবই পপুলার একটা ওয়েবসাইট ইমেজ অপটিমাইজেশনের জন্য, অনেক ওয়েবসাইট ডিজাইনার ডেভেলপাররা ব্যবহার করে থাকে। তো এখানে আপনারা কি করবেন, pixlr.com এ যাবেন, এট ফার্স্ট গিয়ে এখানে এডিটরে ক্লিক করলাম, তাই না? এই যে pixlr.com এ যাওয়ার পরে আপনি এই ইন্টারফেস পাবেন, সেখান থেকে গিয়ে এই যে অ্যাডভান্স ফটো এডিটর। এবং সত্য কথা বলতে হচ্ছে যে এখানে কাজ করার জন্য বা ইমেজগুলোকে এডিট বা আপডেট করার জন্য আপনাদেরকে ফটোশপ এক্সপার্ট হতে হবে না। জাস্ট দেখেন আমি কি করব, এই যে ইমেজটা যেটা ডাউনলোড করলাম সেই ইমেজটাকে নিয়ে এসে ছেড়ে দেবো আমরা এখানে। ওকে, দেওয়ার পর আপনি দেখেন এখানে ফাইল থেকে গিয়ে সেভ ইমেজ অপশন যাবো আমি। ওকে ফাইন। আচ্ছা, এক্ষেত্রে দেখেন ইমেজের যেটা উইথ দেওয়া আছে 2048, বাট আমরা জানি যে আমাদের 1920 পিক্সেল হলেই হয় রেসপন্সিভ, যে আমাদের স্ট্যান্ডার্ড ব্যবহার করি উইথের ক্ষেত্রে 1920, আর হাইটটা অটোমেটিক যেটা আসে সেটা। ওকে ফাইন। আচ্ছা, ইমেজের সাইজ যেটা ছিল কত পার্সেন্ট, 1.43 MB, তো অটোমেটিক এটা কত হয়ে গেছে 1.175 KB হয়ে গেছে অলরেডি। এবং এই ক্ষেত্রে কোয়ালিটি কি করছে 90% করা হয়েছে। আচ্ছা, আমরা কিন্তু এই যে কোয়ালিটিকে কম্প্রোমাইজ করে কম বেশি করে আমরা কি করতে পারবো, এটাকে আরো অপটিমাইজ করতে পারবো। তো আমার মনে হয় 90% রাখাটাই বেটার হবে এখানে, এই ক্ষেত্রে 90% আমরা রেখে দিই। এবং যেহেতু ইমেজটা একটু এমনিতেই একটু কেমন জানি ব্লার টাইপের, তো এক্ষেত্রে আমরা বেশিটাকে কোয়ালিটি নামাবো না। বাট আদারওয়াইজ অনেক কোয়ালিটি ইমেজের ক্ষেত্রে এটা 75% মতো মানে নিয়ে আসলেও, 75% যদি নিয়ে আসি তাহলে কি হবে, সাইজটা আরো কমে যাবে, ইমেজটা আরো লাইট ওয়েট হবে। বাট এমনি চিন্তা করেন যে 1.43 থেকে আমরা অলরেডি 1.43 MB থেকে 175 KB তে চলে আসছি অলরেডি। সো দ্যাট মিনস কি আমরা অনেকটা স্পেস বা অনেকটা সাইজ অপটিমাইজ করে ফেলছি। তো আমরা এবার কি করব, এই ইমেজটাকে আমরা সরিয়ে দিই। মানে আমি পার্সোনালি যখন কাজ করি তখন এটা করি না। তো আলটিমেটলি আমি এই জন্য আপনাদের বলে দিলাম যে ক্লায়েন্ট যখন কোনো ছবি দিবে বা আমরা যখন কোনো এইচডি ইমেজ ব্যবহার করবো পিক্সেল থেকে, পিক্সাপাই থেকে বা আদার্স কোনো রিসোর্স থেকে, তো সেক্ষেত্রে আমরা ইমেজগুলোকে কি করব, অপটিমাইজ করে নিব। এতে করে কি হবে, সাইটের পারফরমেন্সটা বৃদ্ধি পাবে, এট দ্য সেম টাইম সাইটটা ফাস্ট লোডিং হবে, স্লো হবে না। এবং এতে করে মানে একটা ওয়েবসাইট পুরো কমপ্লিট করার পরে প্রথম থেকে এই সাইটগুলোকে ইমেজগুলোকে লাইট ওয়েট করার জন্য আপনাকে সময় ব্যয় করতে হবে না। তো কাজটা যখন আমরা করবো একবারে করে ফেলবো, এবং এই প্র্যাকটিসটা আমরা ফলো করবো। ক্লায়েন্ট আমাদের কি স্পিড অপটিমেশনের কাজ দেখ বা না দেখ, আপনি একটা ওয়েবসাইট তৈরি করতেন, সেটা ফাস্ট লোডিং একটা ওয়েবসাইট, এটা কিন্তু একটা খুব ভালো একটা কি অ্যাট্রিবিউট, এটা খুব একটা ভালো একটা গুডউইল যোগ করবে, একটা ভালো ভ্যালু অ্যাড করবে আপনার স্কিল সেটের মধ্যে, আপনার হচ্ছে কি সার্ভিসের মধ্যে, যেটা কারণে ক্লায়েন্ট বারবার আপনার কাছে ফিরে আসবে। ওকে, এটা দিলাম। দেওয়ার পরে আমরা কি করব, এখানে একটা ওভারলে দিতে পারছি আমরা ব্ল্যাক, তো আমরা একটা ওভারলে দিয়ে দেবো, ব্ল্যাক অ্যান্ড ওভারলে থেকে
আমরা জানি যে ওভারলে কালারটা সাধারণত আমরা ডার্ক দিয়ে থাকি, ব্ল্যাক কালার দিয়ে থাকি, এবং বাই ডিফল্ট যেটা 0.5 আছে সেটাই থাক। এই তো। আর আচ্ছা, এখানে একটা টাইটেল ছিল তাই না, রেফারেন্স সাইটে টাইটেল ছিল ব্লগ। তো এখানে আমরা কি করতে পারি, টাইটেল দিয়ে দিতে পারি, এবং টাইটেলের নামে আমরা এখানে কি করব, ব্লগ লিখে দিতে পারি, এবং সেটাকে সেন্টার লাইন করে দেই, এবং এটা কালারটা হোয়াইট করে দিই, দিয়ে আমরা পাবলিশ করব। আচ্ছা, পাবলিশ করার মতো অবস্থায় আসে নাই, আমরা এটাকে আপাতত সেভ করি, সেভ ড্রাফট। আচ্ছা, আসলো এতটুকু। আচ্ছা, এবার দেখেন আমরা কি করবো তারপরে সেকশনে, এখানে আছে কি যে ব্লগ পোস্টগুলো এরকম কার্ডের মতো আছে না, এটা বক্স লেআউট হয়ে আছে। এবার দেখেন আমাদের এখানে আমরা যেটা বললাম যে আর্কাইভ টেমপ্লেট নেওয়ার পরে এই আর্কাইভের এই অপশনটা আমাদের সামনে চলে আসছে। তো এখানে আর্কাইভ পোস্ট নামে একটা অপশন আছে তাই না, এই আর্কাইভ পোস্টগুলো আমাদের নিতে হবে। আর্কাইভ পোস্ট মানে কি, আর্কাইভ পোস্ট মানে হচ্ছে ব্লগ পোস্টগুলোকে শো করবে, এবং সেগুলোকে আমরা এখান থেকে কাস্টমাইজ করতে পারবো। আচ্ছা, সেটা আমরা আগে একটা সেকশন নিয়ে নিই, 1 কলাম সেকশন, এবং সেই ক্ষেত্রে সেই সেকশনের প্যাডিং টপ 60 পিক্সেল, প্যাডিং বটম 60 পিক্সেল দিয়ে দিই ফার্স্ট। এবার এই যে আর্কাইভ পোস্ট এই এলিমেন্টটা নিয়ে ছেড়ে দিই। দেখেন বাই ডিফল্ট পোস্টগুলো চলে আসে না, এই পোস্টগুলো কোথা থেকে আসতেছে স্যার, এই পোস্টগুলো আসতেছে কোথা থেকে, এই পোস্টগুলো আমরা যেগুলো ফেকার প্রেস প্লাগইনের মাধ্যমে অটোমেটিক জেনারেট করছিলাম সেখান থেকে আসছে। আচ্ছা, যদি পোস্ট না থাকতো তাহলে কি ডিজাইনটা বুঝতে পারতাম আমরা, পারতাম না। না ওকে, আচ্ছা, এবার আমরা এখানে ক্লিক করার পরে দেখেন এখানে অপশন আছে, আমরা কাস্টমাইজ করব। প্রথমে হচ্ছে যে এখানে এটা হচ্ছে কি কার্ড লেআউট ছিল না, বক্স লেআউট ছিল। তো আমরা যদি সেটা করতে চাই আমাদেরকে যেতে হবে স্ক্রিনে যাই। স্ক্রিনে 3 ধরনের অপশন আছে, একটা হচ্ছে ক্লাসি, একটা কার্ড, একটা ফুল কন্টেন্ট। তো সেই জন্য আমাদের কি করতে হবে, আমাদের রেফারেন্স সাইটের মতো করতে হলে আমাদেরকে কার্ড অপশনটা নিতে হবে। আসছে এবার, ভাইয়া কি আসে কার্ডের মতো, আমাদের রেফারেন্স সাইটের মতো আসে না কার্ড করে? কি ব্যাপার, আপনারা কোনো রেসপন্স করেন না কেন? সবাই ঘুমাইছে মনে হয় ভাইয়া। সেটাই তো দেখতেছি আমি মিন্নাত যখন ভাই কোশ্চেন সবাই করব ঘুমাইছে। কাইন্ডলি সবাই একটু মানে মাইক্রোফোনটাকে অ্যাক্টিভেট করে অন করে ইয়েস নো, বুঝতে পারছেন বুঝতে পারেন নাই, এরকম যদি আপডেট না দেন তাহলে আমার কি মনে হবে আপনারা সবাই ঘুমিয়ে পড়ছেন। মিন্নাত ভাই 2টা অ্যাকাউন্ট দেখাচ্ছে কেন ভাইয়া? আপনার একটা আমার একটা। আচ্ছা, এবার হচ্ছে দেখেন আমরা হচ্ছে এই তো বুঝতে পারছেন না এটা, কিন্তু ভাইয়া ওখানে তো 2টা পিকচার উপরে নিচে আছে, এখানে তো একটা একটা করে পিকচার। কোথায় ভাই দুটো পিকচার আছে? টোটালিতে একটা অংশ উপরে নিচের এই অংশটা ফাঁকা। আচ্ছা, এখানে ইমেজের এটা হচ্ছে কি আপনার ডাইমেনশনের কারণে, আমি আপনাদের দেখাচ্ছি। ফার্স্ট অফ অল দেখেন এটা ঠিক আছে স্ট্রাকচার, ওকে ফাইন। তারপর দেখেন এখানে আমরা কি কি করব, অপশন দেখেন শো ইমেজেস ইয়েস। আচ্ছা, ইমেজ সাইজ কত, 300 বাই 300, ফাইন। আচ্ছা, এখানে এই যে ইমেজের রেশিও একটা অপশন আছে না, এই রেশিওর কারণে এই দেখেন বুঝতে পারছেন, ক্লিয়ার এবার ভাই? জি ভাই। আচ্ছা, ওকে, এবার দেখেন টাইটেল আসুক, টাইটেল শো করবো না, পোস্টে তো অবশ্যই টাইটেল শো করবো, এবং টাইটেলের ট্যাগটা কি হবে, H3 হবে নাকি H2 হবে সেটা আমরা ডিফাইন করবো কোথা থেকে, সেটা আমরা ডিফাইন করতে পারবো এখান থেকে। আচ্ছা, এক্সার্ট বুঝি আমরা, এক্সার্ট না এটা কেউ বুঝি এক্সার্ট কি? না ভাইয়া। আচ্ছা, এবার বলি, এই যে আমরা আর্টিকেল গুলোতে থাকে না বিভিন্ন পত্রিকায় হোক বা বিভিন্ন ব্লগে হোক, এই যে একটা অল্প একটু লেখা থাকার পর থাকে যে রিড মোর, তারপর রিড মোরে ক্লিক করলে কি হয়, ফুল আর্টিকেলটা আসতেছে, এটা বুঝি তো? জি ভাইয়া। তো এক্সার্ট হচ্ছে নির্দিষ্ট একটা কন্টেন্ট যতটুকু আমরা শো করতে চাই রিড মোরের আগ পর্যন্ত, বুঝতে পারছি? আমার বলা হচ্ছে রিড মোর বাটনে ক্লিক করলে ফার্দারটা পড়বো, তো রিড মোর বাটন পর্যন্ত তো কিছু লেখা থাকে, সেই লেখাটা কতটুকু থাকবে সেটা ডিফাইন করি আমরা কি এক্সার্ট থেকে, ক্লিয়ার বিষয়টা? জি ভাইয়া, একটু দেখাই দিবেন নাকি ভাইয়া? হ্যাঁ, অবশ্যই দেখিয়ে দেবো ভাই, এটা তো থিওরিটিক্যাল বিষয় না। আচ্ছা, দেখেন এখানে এক্সার্ট লেন্থ দেওয়া আছে কত, 25, তাই না? আচ্ছা, তো এখন দেখেন এটা যদি আমরা এই যে কমা বাটা করি, দেখছেন একটা ওয়ার্ড চলে গেল না এখান থেকে? জি ভাইয়া। লক্ষ্য করেননি মনে, আবার দেখি, দেখেন এখানে কুয়াস নামে একটা ওয়ার্ড আছে তাই তো?
ওয়াজ নামে একটা ওয়ার্ড দেখতে পাচ্ছি এখানে। জি ভাই। আচ্ছা, এবার আমরা এটাকে দেখেন এক্সাম্পল 25 ছিল, এবার 24 করে দেই। চলে গেছে এটা? জি ভাই এখন হ্যাঁ আচ্ছা, এবার আরেকটু দুটো বাড়াই দিই, 26 করে দিই। বাড়ছে, দুটো ওয়ার্ড বাড়ছে না? ওয়াজের পর একটা ওয়ার্ড চলে আসছে না? জি ভাই। জি ভাইয়া ক্লিয়ার বিষয়টা? এক্সাম্পল তো আমরা clear. যে অংশটা কন্ট্রোল করি। এখন আপনারা বলতে পারেন যে ভাই এই পাশের অংশটা এত বড় হয়ে আছে কেন? তাহলে কি এইটা শুধুমাত্র দিব। এটার ক্ষেত্রে অ্যাপ্লাই হচ্ছে, এগুলোর ক্ষেত্রে অ্যাপ্লাই হচ্ছে না? বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে ওইটা সবার ক্ষেত্রে অ্যাপ্লাই হচ্ছে, বাট এই যে পোস্টগুলো আছে এই পোস্টগুলোর ক্ষেত্রে একটু গ্যাস্ট্রিক আছে। সেই গ্যাস্ট্রিকটা আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি কি গ্যাস্ট্রিক আছে। আমরা যদি কি করি, এটাকে আগে পাবলিশ করে দিই, তারপর আপনাদের দেখাচ্ছি সেই বিষয়টা কি এবং কিভাবে কন্ট্রোল করতে হয়। ওকে, তাহলে এক্সাম্পলের বিষয়টা ক্লিয়ার তো নাকি? জি ভাইয়া আচ্ছা, জি ভাই। এবার আসেন মেটা ডাটা। মেটা ডাটা মানে কি? মেটা ডাটা বলতে কি বোঝায়? মেটা ওয়ার্ডটা বুঝি আমরা? না স্যার। গুরুত্বপূর্ণ মেটা ডাটা যেগুলো highlight করবে। মেটা মানে হচ্ছে অতিরিক্ত ইনফরমেশন। মেটা ডাটা মানে হচ্ছে হ্যাঁ। অতিরিক্ত ইনফরমেশন। একটা টপিক সম্বন্ধে মেইন ইনফরমেশনের পাশাপাশি অতিরিক্ত যে ইনফরমেশন গুলো সেগুলোকে বলা হয় মেটা Additional- ডাটা। অ্যাডিশনাল ইনফরমেশন, সরি ভাইয়া, অ্যাডিশনাল ইনফরমেশন। অ্যাডিশনাল ইনফরমেশন, ইয়েস। যেমন একটা ব্লগের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট কি? ব্লগের কন্টেন্টটা, তাই তো? জি আচ্ছা, এরপরে যদি গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকে সেটা কি? ব্লগটা কবে পোস্ট হয়েছে, ব্লগের অথর কে, এগুলো তো। তারপর ব্লগটা কোন ক্যাটাগরিতে পোস্ট হয়েছে, বুঝতে পারছি? জি ভাইয়া। তো এগুলোকে বলা হচ্ছে কি? মেটা ডাটা। তো আপনি এখন দেখেন যে অনেক ব্লগ পোস্টে দেখবেন যে ডেট থাকে, তারপরে কমেন্টস থাকে, কত লোক কমেন্টস করছে, তারপরে যদি এই দেখেন অথর কে কে পোস্ট করছে সেটাও থাকে মাঝে মাঝে। তো এই যে এখানে অনলি হাফিজ চলে আসে, কারণ কি অনলি হাফিজ হচ্ছে ইউজার নেম এই অ্যাডমিনের। তো আলটিমেটলি এই বিষয়গুলো আমরা কন্ট্রোল করবো কোথা থেকে? ডেট বা কমেন্টস এই সেকশন থেকে, বুঝতে পারছি? ক্লায়েন্ট যদি বলে যে না আমার শুধুমাত্র ডেটটা রাখতে হবে, কমেন্টসটা রাখবো না আমি, তো আপনি চাইলে কি করতে পারবেন? এই কমেন্টসটা এখান থেকে সরিয়ে দিতে পারেন, এবং দেখেন এখান থেকে সরাই দিলে কি হচ্ছে, এখান থেকেও চলে যাচ্ছে। তার মানে কি ফুল কাস্টমাইজ করতে পারতেছি না আমরা? জি ভাইয়া জি ভাইয়া। ডিফল্ট যে ব্লগটা দেখাইছিলাম সেখান থেকে এইভাবে কাস্টমাইজ করার অপশন ছিল, চান্স ছিল কোনো? না ভাইয়া। না ভাইয়া ইয়েস। তো সেটা কাস্টমাইজ করতে হলে তাহলে কি করতে হতো? আপনাকে হয় থিম ডেভেলপমেন্ট জানতে হতো, সেটার হ্যাঁ। অপশন একটাই, সেটা হচ্ছে থিম ডেভেলপমেন্ট জানা, কাস্টম সিএসএস এর মাধ্যমে কিছু জিনিস মডিফাই করা, এই। আচ্ছা, তাহলে এবার আসি, এটা সরাই দিলাম। এখন এখানে কি আছে? রিড মোর। আচ্ছা, বলতে ভাই রিড মোরের যে টাইটেল যে আছে, টাইটেলের কালারটা হচ্ছে আমার কি এই কালার হয়ে আছে, তাই না? পেস্ট কালার হয়ে আছে। তো টাইটেলের কালারটা আমরা চেঞ্জ করতে পারবো কিনা দেখি। তো কালার চেঞ্জ করতে গেলে কোথায় যেতে হয়? স্টাইলে। স্টাইলে যাই। তো আমরা কার কালার চেঞ্জ করবো? টাইটেলের কালার, তাই না? তো টাইটেলটা কোথায় থাকতে পারে লজিক্যালি, কি মনে? কন্টেন্টের ভিতর থাকবে টাইটেল। কন্টেন্টের ভিতরে আচ্ছা, এখানে ক্লিক করি এবার। আচ্ছা, এই যে টাইটেলের কালার, তাই না? এখান থেকে আমরা চেঞ্জ করে দিই। চেঞ্জ হয়েছে? আপনি আছে ভাই একটু এটাকে একটু বড় করে দিবে। ডিফল্ট না, এটাই থাক। আর এটা হচ্ছে টাটাটা হচ্ছে 28 পিক্সেল বা 26 24 থাক। এই তো হয়েছে না? আচ্ছা, টাইটেলের পরে স্পেসিংটা আপনারা কন্ট্রোল করতে পারবেন এখান থেকে, এই যে বোঝা গেছে? হ্যাঁ, বোঝা যাচ্ছে? আচ্ছা, ওকে। এখন বলতে পারবেন ভাই এই যে এখানে যে একটা মাথা দেখা যাচ্ছে, মাথাটা কার? তো এই মাথাটা হচ্ছে কি? এটাকে বলা হচ্ছে অ্যাভাটার। মানে যে অথর আর্টিকেল পোস্ট করছে তার ছবি যদি দেখাইতে চায়, অনেক ব্লগে থাকে না? জি ব্লগে থাকে এরকম, উদাহরণ দিতে পারবেন একটা? জি ভাই মিডিয়াম। মিডিয়াম সম্বন্ধে বলছিলাম আপনাদেরকে, মিডিয়াম অনেক ভালো একটা প্ল্যাটফর্ম। যদি আপনারা খুবই হেল্পফুল ইনসাইটফুল ইনফরমেশন পেতে চান, টেকনোলজির সাথে আপডেট থাকতে চান, তাহলে মিডিয়াম হচ্ছে কাইন্ড অফ একটা প্ল্যাটফর্ম যেখানে আপনার রেগুলার হচ্ছে কি 2টা 3টা 4টা 5টা করে আর্টিকেল করতে পারেন। এবং এটা থেকে এটা এত রিচ একটা প্ল্যাটফর্ম, আপনাকে এটা বলে শেষ করা যাবে না। এভরি টাইম একটা আর্টিকেল করবেন, আর্টিকেল পড়লে বুঝতে পারবেন। আচ্ছা, এই যে দেখেন এখানে কি দেওয়া আছে, আর্টিকেলটা যে লিখছে তার ছবি দেওয়া আছে, তাই না? জি ভাই তো ওই সেই জিনিসটা হচ্ছে সেটা।
এটা হচ্ছে সেই ক্যারেক্টারটা, মানে সেই ছবিটা, অ্যাভাটারটা। তো এই ক্ষেত্রে আমার অ্যাজ আ ইউজার হিসেবে আমার ছবি দেওয়া নেই এই ওয়ার্ডপ্রেসের অ্যাডমিনে বা ড্যাশবোর্ডে, তো দ্যাটস ওয়াই এখানে ছবি দেখাচ্ছে না। তো আমাদের যেটা রেফারেন্স সাইট সেখানে কি এরকম দেওয়া আছে নাকি অ্যাভাটার? দেওয়া নেই, তার আমরা এটা শো করবো না। তো যদি শো করতে না চাই তাহলে সেক্ষেত্রে কি করবো, আমরা এটাকে সরাই দিতে পারি। সেটা হচ্ছে যে অ্যাভাটার নামে একটা অপশন দেখতে পাচ্ছি, অ্যাভাটার। জি স্যার। এটাকে আমরা যদি এই যে শো করা আছে না, হাইড করে দিব না, তাহলে এটা চলে যাবে। চলে গেছে? আচ্ছা, এখানে আরেকটা বিষয় বিরক্তকর লাগতেছে, সেটা হচ্ছে এই যে আনক্যাটাগরাইজ, মানে ক্যাটাগরিটা শো করতেছে। তো আমাদের যেহেতু কোনো ক্যাটাগরি তৈরি করা নেই, তাই দ্যাটস ওয়াই সেটা কি করে দেখায়, বাই ডিফল্ট আনক্যাটাগরাইজ দেখায়। বাট যদি আমাদের ক্যাটাগরি তৈরি করে অ্যাসাইন করে দিই, তাহলে সেগুলো কি করবে, যে ক্যাটাগরিতে যে পোস্ট, সেই ক্যাটাগরি সেই পোস্টটাকে শো করবে, তাই তো? থাকে না বিভিন্ন সাইটগুলোতে এরকম, পলিটিক্যাল, তারপর হচ্ছে কি স্পোর্টস, তারপর হচ্ছে কি ইন্টারন্যাশনাল নিউজ, এরকম থাকে না, ট্যাগ থাকে না এরকম বিভিন্ন, জি সেগুলো হচ্ছে মেইনলি ক্যাটাগরি, পোস্ট ক্যাটাগরি। তো আলটিমেটলি আমাদের এখানে যেহেতু রেফারেন্স সেটে আমাদের পোস্ট ক্যাটাগরি অপশন নেই, তো আমরা কি করবো, এই ক্যাটাগরিটাকে শো করবো না। এই যে ব্যাজ নামে অপশনটা, যেটা এই ব্যাজের মধ্যে কি শো করবে, আপনি ক্যাটাগরি শো করতে পারেন, চাইলে আপনি ট্যাগ শো করতে পারেন, চাইলে আপনি ফরম্যাটে শো করতে পারেন। তো আমরা এখানে ক্যাটাগরি আছে, তো আমরা এটাকে আমরা কি করবো, হাইড করে দিব। চলে গেছে না এটাও? জি স্যার, চলে গেছে। আচ্ছা, এটা গেল। এবার এই তো, এবার আমরা পাবলিশ করতে চাই। এই তো মোটামুটি হয়ে গেছে না আমাদের রেফারেন্স সাইটের মতো পোস্টটা? জি স্যার। হয়েছে? জি ওকে, এবার আমরা কি করবো তাহলে, এটাকে পাবলিশ করব। এই যে দেখেন, যখন পাবলিশ করতে যাবো তখন অ্যাড কন্ডিশন। তো এই কন্ডিশন আমরা কখন কখন অ্যাড করি মনে আছে? হেডার তৈরি করার সময় অ্যাড করছিলাম, এলিমেন্টর দিয়ে পেজ তৈরি করার জি সময়, ভাই স্যার। ফুটার তৈরি করার সময় তৈরি করছিলাম, তাই না? জি ভাইয়া। আর জি 3 স্যার। নাম্বার এখন আসতেছে আর্কাইভ তৈরি করার সময়। তো এখন আমাকে একটা কন্ডিশন সেট করতে হবে। তো কি কন্ডিশন সেট করে দেখি, অ্যাড কন্ডিশন অল আর্কাইভ, মানে এই ওয়েবসাইটে যতগুলো আর্কাইভ আছে সব এইটা থেকে স্ট্রাকচারটা পাবে সে। বুঝতে পারছি? জি ভাই। দিয়ে সেভ এন্ড ক্লোজ করি। আচ্ছা, সেভ এন্ড ক্লোজ করার পরে এবার এই ব্লগ পেজটাকে স্যার। ব্লগ পেজটা রিফ্রেশ দিই, এবার আসে। জি ভাই। আচ্ছা, এখানে ইমেজগুলো ছোট, হরাইজন্টাল থাকার কারণে এরকম হচ্ছে। আমরা হচ্ছে এটাকে এই যে আগে যেটা ডিফল্ট ছিল সেটাই থাক, 0.63 এর মতো থাকে আর কি। আচ্ছা স্যার, জি স্যার বলেন। অ্যাড কন্ডিশন দিতে যদি স্যার ভুলে যাই, তাতে যদি পাবলিশ দিয়ে দেই, তাহলে কি হবে স্যার? উপায় আছে কোনো স্যার এটাকে আবার অ্যাড কন্ডিশন যোগ করা স্যার? হ্যাঁ, অবশ্যই উপায় আছে। জি স্যার, ওটাই জানা নেই তো আমার স্যার। আচ্ছা, তো দেখেন এবার হয়েছে জি ভাইয়া। কি, ব্লগ পেজ হয়েছে না? তো ব্লগ পেজ স্ট্রাকচার কি আমাদের মতো করে হয়েছে না? জি ভাইয়া। আচ্ছা, তো এবার দেখেন আমরা যদি কোনো একটা আর্টিকেলে ক্লিক করি, আর্টিকেল স্ট্রাকচারটা কেমন আসতেছে, এরকম আসতেছে, মানে মাঝখানে কি কন্টেন্টটা এতটুকু অংশের মধ্যে আসতেছে। কিন্তু আপনার ক্লায়েন্ট বলতেছে যে আর্টিকেলটা এইভাবে আসা যাবে না, আর্টিকেলটা সিঙ্গেল আর্টিকেলে ক্লিক করলে যে পেজটা আসবে সেই পেজটার একটা লেফট সাইড বার থাকবে, একটা রাইট সাইড বার থাকবে। লেফট সাইড বারে হচ্ছে কন্টেন্ট থাকবে, আর্টিকেল পোস্টটা থাকবে, আর রাইট সাইড বারে কি থাকবে, সাইড বার থাকবে। বুঝতে পারছি? এটা হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট। তো সেটা যদি আমরা করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, আবার আমাদেরকে ড্যাশবোর্ডে যেতে হবে, ড্যাশবোর্ড থেকে থিম বিল্ডারে যাব, বা সরাসরি আমরা এটাতে যাব। দেখেন এই যে আর্কাইভ ব্লগ পোস্ট চলে হয়েছে, আর্কাইভ তৈরি হয়ে গেছে। এটা আমরা এটা কি অ্যাড নিউ টেমপ্লেট নিব। সেই টেমপ্লেটটা টাইপ হবে, এবার কি হবে, সিঙ্গেল পোস্ট। সিঙ্গেল পোস্ট তাহলে কিসের জন্য তৈরি করি আমরা, সিঙ্গেল আর্টিকেল পেজের জন্য তৈরি করি। সিঙ্গেল আর্টিকেল পেজ বা সিঙ্গেল ব্লগ পেজ, মনে থাকবে? সিঙ্গেল পোস্ট টেমপ্লেটটা কিসের জন্য নিই আমরা সাধারণত, আর্টিকেল পেজের জন্য বা ব্লগ পেজের জন্য। আচ্ছা, এবার ক্রিয়েট করি। আচ্ছা, বাই ডিফল্ট আমাদের স্ট্রাকচার তো এইটা নাকি, সিঙ্গেল আর্টিকেলে ক্লিক করলে স্ট্রাকচারটা এরকম হচ্ছে। তো এখন আমরা এই স্ট্রাকচারটাকে আমরা কন্ট্রোল করব। কিভাবে কন্ট্রোল করি দেখি। এবার দেখেন যখন সিঙ্গেল টাইপের টেমপ্লেট দিলাম, তখন দেখেন প্রথমে কি আসে, সিঙ্গেল টাইপের যে অপশনগুলো আছে সেগুলো চলে আসছে, দেখতে পাচ্ছি আমরা।
জি ভাইয়া দেখতে পাচ্ছি। আর আর্কাইভের ক্ষেত্রে কি আসছিল, আর্কাইভে যে এলিমেন্ট গুলো আছে সেগুলো চলে আসছিল, তাই তো নাকি? আচ্ছা, জি স্যার। আর্টিকেল যখন একটা আর্টিকেল পেজে যাচ্ছে, আর্টিকেল পেজে সবার প্রথমে কি থাকে? টাইটেল থাকে না? জি স্যার। তাহলে আমরা কি নিব? পোস্টের টাইটেল নিব। আচ্ছা, তার আগে আমরা একটা কন্টেনার নিয়ে নেই। সেই কন্টেনারটা কি হবে? এই যে 2/3 1/3, এবং সেক্ষেত্রে আমরা প্যাডিং টপ 60 পিক্সেল, প্যাডিং বটম 60 পিক্সেল, আর এখানে তাহলে আমার সাইড বার থাকবে, এখানে আর্টিকেল থাকবে, তাই তো নাকি? জি এই যে স্যার। 2/3 মধ্যে আমরা কি রাখবো? 2/3 মধ্যে আমরা আর্টিকেলের কন্টেন্ট রাখবো, আর এইখানের মধ্যে আমরা কি রাখবো? সাইড বার রাখবো। আচ্ছা, এইখানে ক্লিক করি। এবার এখানে ক্লিক করার পরে আমরা কি পাবো? সবার প্রথমে পোস্ট টাইটেল থাকে, তাহলে পোস্ট টাইটেলটা, এই যে পোস্ট টাইটেল নিয়ে নিলাম। আচ্ছা, এটা কি আসলো ভাইয়া? এটা পোস্ট টাইটেল চলে আসলো অটোমেটিক। এটা কি ডাইনামিক ভাবে আসে না? জি ভাইয়া। টেমপ্লেট দিয়ে কাজ করা মানে কি ডাইনামিক ভাবে কাজটা করবে না? হ্যাঁ ইয়েস, মানে আমরা একটা স্ট্রাকচার করবো, যতগুলো আর্টিকেল থাকবে সবার জন্য এটা অ্যাপ্লিকেবল হবে। ওকে, ফাইন। তো তারপরে কি থাকে? টাইটেলের পরে কি আসে? ইমেজ আসে না? পোস্টের ইমেজ, ফিচার্ড ইমেজটা আসে, আর্টিকেলের ফিচার্ড ইমেজ আসে। ফিচার্ড ইমেজটার অপশনটা ক্লিক রাখলাম, এবং সেটা অ্যালাইনমেন্টটা হচ্ছে কি লেফট অ্যালাইন করে দিই। ফাইন। আচ্ছা, তারপরে কি আসবে? আর্টিকেলের মেইন কন্টেন্ট আসবে, তাই না? তো মেইন কন্টেন্টের জন্য আমরা কি করব? আবার যেখানে দেখেন এই যে পোস্ট কন্টেন্ট, পোস্ট কন্টেন্ট বলতে হচ্ছে আর্টিকেলের বডি, যেটা আর্টিকেলে যেগুলো টেক্সট লেখা থাকবে সেগুলো আসবে এখানে। এই যে আসে, জি ভাইয়া। চলে আসছে। আচ্ছা, দিলাম। আর কি আছে বাকি? সাধারণত আর কি থাকে এরপরে? এরপরে থাকে হচ্ছে ক্যাটাগরি, পাবলিশ ডেট। এবার আসেন, এই যে পোস্ট কমেন্ট নামে একটা অপশন থাকে, তাই না? জি ভাইয়া। এই যে লিভ আ কমেন্ট নামে একটা অপশন থাকে না? কি লিভ আ কমেন্ট নামে একটা অপশন থাকে ব্লগ পোস্টের নিচে? থাকে জি না ভাই। ভাইয়া। ইয়েস, ওটা আমরা দিয়ে দিলাম। আচ্ছা, এটা দেওয়ার পরে এবার আমরা কি করবো? পাবলিশ করে দিই। আচ্ছা, এখানে আবার কন্ডিশন অ্যাড করতে হবে, যেহেতু এটা টেমপ্লেট, সেখানে এই ক্ষেত্রে এটা কন্ডিশন অ্যাড করতে হবে এখানে। এবং এই ক্ষেত্রে আমরা এই কন্ডিশনে কি সেট করব? যে অল সিঙ্গুলার বাই ডিফল্ট। সিঙ্গুলার মানে বুঝছি অল সিঙ্গেল পোস্ট টেমপ্লেট গুলো নিবে এখান থেকে। এটা কন্ডিশন সেট করে দিচ্ছি আমরা। এই বিষয়টা ক্লিয়ার? জি ভাই। সেভ এন্ড ক্লোজ। আচ্ছা, এই পেজ টেমপ্লেট তৈরি করার আগ পর্যন্ত এটা ডিজাইনটা ছিল এরকম, তাই না? এখন আমরা এটাকে রিফ্রেশ দিয়ে দেখি এটা কেমন হয়ে যায়। হয়েছে আমাদের মতো করে? হয়েছে? জি জি ভাই। এই যে লেফট রাইট সাইড বারটা ফাঁকা আছে, তো রাইট সাইড বার আমরা এখানে দিয়ে দিই সাইড বার ব্যানার। আচ্ছা স্যার, পোস্ট টাইটেলটা তো হেডিং এর মতোই স্যার, ওটা হেডিং দিলে কি কোনো সমস্যা হতো স্যার? টাইটেলটা না দিয়ে স্যার? আনসার দিচ্ছি, থামেন, আপনি একটা হোল্ড করেন। আচ্ছা, এই সাইড বারে আমরা কি করবো? একটা ইমেজ, ব্যানার ইমেজ দিব, বা একটা ইমেজ দিব। আছে ব্যানার ইমেজটা? আসে না? কি আসে তো নাকি? জি ভাইয়া। জি স্যার। আচ্ছা, এবার আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে হোয়াইট করে দিই, একটু বাড়া দিই গ্যাপটা। আর এই কন্টেন্টটাকে আমরা এটা টেক্সটটাকে, এটাকে কালারটাকে ব্ল্যাক করে দিই। আর টাইপোগ্রাফি বোল্ড না, এটাকে 600 আচ্ছা দিই, যা আছে যে আপডেট দিই। আচ্ছা, আপনার কথা হচ্ছে যে এখানে পোস্ট টাইটেল দিলাম কেন, তাই তো নাকি? টাইটেল দিতে পারতাম কিনা? আমি হেডিং দিলেই হয়ে যেত স্যার, এটাই ভাবছি লেখাটা। আচ্ছা, শুনেন, যদি হেডিং দিই, আচ্ছা আমরা যে এটা স্ট্রাকচার তৈরি করলাম, এটা গ্লোবাল স্ট্রাকচার তৈরি করছি। এখন দেখেন, আমরা যদি এখন ব্লগ পেজে যাই, আচ্ছা এটাতে ক্লিক করি, লেটস সে এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করলাম,
3টা পোস্টে ক্লিক করলাম আলাদা আলাদা, তাই না? জি স্যার। তাহলে প্রথম পোস্টের টাইটেলটা এরকম হওয়ার, এটাই তো হওয়ার কথা না? প্রথম পোস্টের টাইটেলটা এটাই হবে, তাই তো? জি স্যার। দেখেন তাই তো হয়েছে, এবং এখানে যে ছবি আছে সেই ছবিটাই আসছে এখানে। ফাইন। আচ্ছা, দ্বিতীয় পোস্টের যে টাইটেল সেটা কি হওয়ার কথা ছিল? এটাই তো হওয়ার কথা ছিল। এবং তৃতীয় পোস্ট টাইটেল হওয়ার কথা ছিল কি? এটা। তো তৃতীয় পোস্ট টাইটেল এটা। তো এখন আমরা যদি কি করি, তাহলে মানে কি এটা কি ডাইনামিক্যালি হয়ে গেছে, সেট করছি। যদি পোস্ট টাইটেল দিই তাহলে কি হবে? যতগুলো পোস্ট আছে, মানে যতগুলো আর্টিকেল আছে তার কি টাইটেল গুলো অটোমেটিক ভাবে এখানে পেয়ে যাচ্ছে, এবং সেই ক্ষেত্রে সেই স্ট্রাকচারটা অ্যাপ্লাই হচ্ছে সিঙ্গেল আর্টিকেল পোস্টের ক্ষেত্রে বা পেজের ক্ষেত্রে সেই স্ট্রাকচার অ্যাপ্লাই হচ্ছে। বাট আমি যদি এখানে একটা কি বলে আপনার হেডিং এলিমেন্ট নেই, এই যে হেডিং নেই, তো এটা তো ফিক্সড হয়ে যাবে। হ্যাঁ, এলিমেন্ট নেই। জি স্যার। এই যে এলিমেন্ট নিলাম আমরা, নিয়ে যদি আমি আপডেট দেই জি স্যার। তাহলে কি হবে দেখেন, এটাকে আবার রিফ্রেশ দেই, এই দেখেন অ্যাড ইওর হেডিং টেক্সট হিয়ার চলে আসছে। ও, তাহলে কি আচ্ছা, হলো, এই জিনিসটা স্ট্যাটিক হয়ে গেল না বিষয়টা? জি স্যার। আমরা আসলে যদি ওটা heading এলিমেন্ট দেই, ছিল না স্যার। আমরা যদি হেডিং দিই তাহলে বিষয়টা স্ট্যাটিক হয়ে গেল। আর যদি আমরা পোস্ট টাইটেল ইউজ করি, তার মানে কি যেই পোস্টই আসুক না কেন, বা যেই পোস্ট তৈরি করুক না কেন, 1000তম পোস্ট হোক, 2000তম পোস্ট হোক, 1,00,000তম পোস্ট হোক, সেই পোস্টের টাইটেলটা পেয়ে যাবে। আমরা এই কাজটাকে ডাইনামিক ভাবে করলাম, এই জন্য পোস্ট টাইটেল নিলাম, হেডিং না নিয়ে। ক্লিয়ার বিষয়টা? জি স্যার। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা কি নিব? হেডিং নিব এখানে, এখানে যে নিব, নিয়ে দিব কি হচ্ছে যে অ্যানাউন্সমেন্ট। অ্যানাউন্সমেন্ট লিখে এটাকে হেডিং সেন্টার করে দিলাম, এবং এটাকে হচ্ছে আমরা টেক্সট ট্রান্সফর্ম আপার কেস করে দেই, 28 30 30 পিক্সেল দিয়ে আমরা আপডেট দিই। তাহলে কি হচ্ছে, আচ্ছা, অ্যানাউন্সমেন্টটা প্রতি পেজে স্টাডি থাকবে, এটাতে তো কোনো সমস্যা নেই, তাই তো? মানে অ্যাডভার্টাইজমেন্ট বা অ্যানাউন্সমেন্টের যে জিনিসগুলো প্রতি পেজে গিয়ে চেঞ্জ হবে, প্রতিটা আর্টিকেলে পোস্টে গিয়ে চেঞ্জ হয়, এমন হয়? ওটা তো ফিক্সড থাকে, তাই তো? জি ভাই। তাই না? জি ভাইয়া। জি। হ্যাঁ, মাঝে মাঝে আবার চেঞ্জও হতে পারে, যে আমার এই পেজে এই অ্যাডভার্টাইজমেন্ট থাকবে, বা অন্য পেজে তো অন্য অ্যাডভার্টাইজমেন্ট অন্যটা থাকবে। অন্য। তো সেটা করার জন্য কাজ মানে হচ্ছে যে একটা হচ্ছে সলিউশন আছে, লজিক উইজেট নামে একটা প্লাগইন আছে, সেই প্লাগইন দিয়ে কাজ করতে হয়। তো আপাতত আপনাদের ওটা না জানলে চলবে। আচ্ছা, তো তার মানে দেখেন একটা ব্লগ ওয়েবসাইটকে পুরোপুরি কিভাবে ডাইনামিক করা যায়, পুরো ডিজাইনটা কিভাবে কাস্টমাইজ করা যায়। তো এই ক্ষেত্রে ব্লগ ওয়েবসাইট বলতে কি বুঝি আমরা? আর্কাইভ পেজ তৈরি করা, যেটা আমরা তৈরি করলাম। আর 2 নম্বর হচ্ছে কি, সিঙ্গেল পোস্ট পেজ তৈরি করলাম একটা। এই দুটো তো তৈরি করতে হয়েছে, তাই না? এবং সেই দুটো তৈরি করে আমরা কি করতে পারি, মোটামুটি একটা ব্লগ ওয়েবসাইট রেডি করে ফেলতে পারি। কি ক্লিয়ার বিষয়টা? বুঝতে পারছেন সবাই? ইয়েস স্যার। জি রিপন, স্যার। বোঝা গেছে? জি ভাইয়া, বুঝতে